শীতের সকাল, ঢাকার আকাশটাও যেন একটু নীল কম, একটু ধূসর বেশি। রাস্তায় কুয়াশা, বাতাসে কয়লার ধোঁয়া মিশে আছে, যেন শহরটার বুক জুড়ে নিঃশব্দে কেউ এক আগুন জ্বালিয়েছে। পুরনো এক চায়ের দোকান, বেতের চেয়ার, দেয়ালে ছেঁড়া পত্রিকার কাটিং, এক কোণে ধোঁয়া উঠছে বড় এক হাঁড়িতে। চায়ের দোকানের মালিক আব্দুল করিম, বয়সে 60 পেরিয়েছে, চুলে ধূসর ছায়া, মুখে কেমন জানি এক ক্লান্ত গর্বের রেখা। সকালের প্রথম গ্রাহকটা এলো, এক তরুণ, কোকড়ানো চুল, চোখে আগুনের ঝিলিক। ওর হাতে একটা মোবাইল ফোন, পর্দায় ফেসবুকের নিউজটা বড় করে খোলা। কলকাতার মাঠে বাংলাদেশের পতাকা ছেঁড়া, মোস্তাফিজকে অপমান। তরুণটি গভীরভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, কাকা, আমরা কি মানুষ না? ওরা কেন বারবার আমাদের এমন অপমান করে? চা ঢালতে ঢালতে করিম কাকা একটু থামলেন। বাষ্প উঠছে কাপ থেকে, সেই বাষ্পের ভেতরেই যেন তার কণ্ঠ ভাসে, ছেলে, ওরা আমাদের আগুনে ফেলতে চায়, কিন্তু বোঝে না আমরা সেই মাটির মানুষ। আগুন আমাদের পুড়িয়ে দিতে পারে না, আমরাই আগুন থেকে আলো বানাতে জানি। বাইরে তখন রোদ উঠছে ধীরে, সূর্যের আলোয় ভেজা রাস্তাটা যেন লালচে হয়ে উঠেছে রক্তের রঙের মতো। দূরে কোথাও জাতীয় পতাকা উঠছে, কুয়াশার মধ্যে লাল সবুজটা কেমন জানি নরম আলো ছড়াচ্ছে। চায়ের দোকানের পাশে বসা এক বৃদ্ধ নিঃশব্দে সেটার দিকে তাকিয়ে বলেন, পতাকা শুধু কাপড় না, এটা মানুষের আত্মা। যে দেশের মানুষ তার পতাকার অপমান ভুলে যায়, সে আর মানুষ থাকে না। তরুণ ছেলেটি চা রেখে উঠে দাঁড়ায়, তার চোখে জল, কিন্তু ঠোঁটে এক কঠিন রেখা। আমরা ভুলবো না কাকা, সে বলে, একদিন এই অপমানের জবাব মাঠেই দেব। বাতাসে তখন অদ্ভুত এক গন্ধ, চায়ের ধোয়ার আর কোথাও যেন পুড়ে যাওয়া আগুনের গন্ধ। কিন্তু সেই গন্ধের ভেতরেও আছে এক অনামা দৃঢ়তা। যে দেশ বারবার অপমানিত হয়, সে দেশ একদিন মাথা উঁচু করে দাঁড়ায়। দোকানের ছেঁড়া ক্যালেন্ডারে লেখা জানুয়ারি 2026, নিচে বড় হরফে একটি তারিখ ঘেরা। আজ থেকেই গল্পটা বদলে যাবে। পাকিস্তানি প্রবাদে একটি কথা আছে, বোমায় লাথি মারা, মানে যখন কেউ জেনে শুনে এমন কাজ করে যার পরিণতি নিজেরই বিপদ, তখন এই কথাটি বলা হয়। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ঠিক সেই কাজটাই করেছে। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রতিভাবান পেসার, যিনি আইপিএলের অন্যতম জনপ্রিয় মুখ। তার বলের গতি, সুইং, ঠান্ডা মাথার কৌশল সব মিলিয়ে ভারতীয় ভক্তদের কাছেও তিনি ছিলেন এক অনুপ্রেরণা। কিন্তু হঠাৎ করেই বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দাবি তোলে, বাংলাদেশি খেলোয়াড় আমাদের টুর্নামেন্টে কেন? তাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে মোস্তাফিজকে বাদ দাও। বিসিসিআই মাথা নোয়ালো। রাজনীতির চাপে, কট্টরপন্থার ভয় আর ক্ষমতার কেন্দ্রের ইশারায় তারা একজন বিদেশি খেলোয়াড়কে বাদ দিল। একজন যিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীকও ছিলেন। এটা ছিল কেবল একজন মানুষকে বাদ দেওয়া নয়, এটা ছিল এক জাতিকে অপমান করা। কিন্তু তখন হয়তো ভারতের বোর্ড ভেবেছিল একটা সিদ্ধান্ত কিছু হিন্দুত্ববাদী খুশি হবে, বিষয়টা এখানেই শেষ। তারা জানতো না এই সিদ্ধান্ত একদিন আগুন হয়ে ফিরবে, যে আগুন পূর্বে তাদের ক্রিকেট সাম্রাজ্যের মুখোশ। খবর ঢাকায় পৌঁছাতে সময় লাগেনি, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। মানুষ বলছে, যে দেশ আমাদের পতাকা জ্বালায়, যে মাঠে আমাদের খেলোয়াড়কে গালি দেয়, সেই দেশে আমরা কেন খেলব? বিসিবি তৎক্ষণাৎ জরুরি বৈঠক ডাকে। বৈঠকে উঠে আসে একটাই প্রশ্ন, যদি ভারতের মাঠে একজন মোস্তাফিজ নিরাপদ না থাকে, তাহলে দলের 11 জন খেলোয়াড় থাকবে কিভাবে? সিদ্ধান্ত হলো বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ। সেই ঘোষণার রাতেই বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হয় এক অন্য যুদ্ধ। যেখানে আগে দেখা যেত ধোনি বা কোহলির ব্যাটিং, সেখানে এখন প্রচার হচ্ছিল টক শো। জাতীয় মর্যাদা আর ক্রিকেট, কোনটা বড়? ভারতের অর্থনৈতিক শক্তি সেখানে কাজ করলো না। বাংলাদেশের দর্শক, স্পন্সর, বিজ্ঞাপন সবাই একই বার্তা দিল, সম্মান ছাড়া বন্ধুত্ব নয়। এরপরই এলো দ্বিতীয় ধাক্কা। বাংলাদেশ ঘোষণা দিল, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে আমরা অংশ নেব না। এই সিদ্ধান্ত কেবল খেলাধুলার নয়, এটা ছিল এক কূটনৈতিক বার্তা। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু সম্মানে ছোট নই। ঠিক এই সময় পাকিস্তান এগিয়ে এলো এক চমকপ্রদ প্রস্তাব নিয়ে। ইসলামাবাদ থেকে জানানো হলো, বাংলাদেশ যদি ভারতে না খেলে, তাহলে পাকিস্তানের মাঠ আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা যেখানে চান আমরা আয়োজন করব। পাকিস্তানি সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানালো, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তাদের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে খেলতে পারবে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক টিভি সাক্ষাৎকারে বললেন, ভারতের পরিবেশ এখন বাংলাদেশ বিরোধী। আমরা খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারবো না, এমন জায়গায় পাঠাবো কেন? পাকিস্তানে কোনো সমস্যা দেখি না, তারা আমাদের বন্ধু। এই বক্তব্য শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দিল। কারণ 1971 সালের পর বাংলাদেশ সরকার কখনো এত স্পষ্টভাবে পাকিস্তান শব্দটিকে ইতিবাচকভাবে উচ্চারণ করেনি। ভারতের পররাষ্ট্রনীতির মূলনীতি ছিল সবসময় বাংলাদেশ ও পাকিস্তানকে দূরে রাখো, কিন্তু এক ক্রিকেট সিদ্ধান্তেই সেই নীতি ভেঙে পড়ল। এ যেন ইতিহাসের পরিহাস। যে ভারত 50 বছর ধরে দুই দেশকে আগলে রাখতে চেয়েছিল, সেই ভারতেই তাদের কাছাকাছি নিয়ে এলো।
পাকিস্তানের সঙ্গে নতুন করে যখন রাজনৈতিক উষ্ণতা বাড়ছে, ঠিক তখনই চালু হলো ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানালো টিকিট বিক্রি শুরুর 2 ঘন্টার মধ্যেই সব আসন শেষ। পাকিস্তানের পত্রিকা দ্য নেশন লিখল, দুই দেশের মধ্যে এমন আগ্রহ বহু বছর দেখা যায়নি। একজন তরুণ যাত্রী ঢাকার বিমানবন্দরে সাংবাদিককে বলল, আমরা পাকিস্তানে যাচ্ছি ক্রিকেট দেখতে, কিন্তু আসলে যাচ্ছি ইতিহাসের ভুলটা ঠিক করতে। ভিসা পেতে এখন সময় লাগে কয়েক ঘন্টা। অফিসিয়াল ভ্রমণের জন্য দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মানুষ বলছে রাজনীতি বিভাজন করেছে, ক্রিকেট আবার মিলিয়ে দিচ্ছে। এই আবেগ ভারতের ভাবমূর্তিকে আরও ছোট করে দিল। যে ক্রিকেটকে তারা ব্যবহার করতে চেয়েছিল প্রভাব বিস্তারের অস্ত্র হিসেবে, সেই ক্রিকেটই এখন তাদের কূটনৈতিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠছে। ভারতীয় বোর্ড তখন যেন আগুনে পড়েছে। চেয়ারম্যান জয় শাহ অমিত শাহের ছেলে বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ বাড়ালেন। তিনি আইসিসির কাছে অভিযোগ করেন, বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম ভাঙছে। কিন্তু ঢাকার জবাব ছিল এক কথায় স্পষ্ট, আমরা খেলার জন্য জন্মাইনি, আমরা সম্মানের জন্য জন্মেছি। এই ঘটনার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একে একে ভারতের বিরুদ্ধে কলম ধরল। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড লিখল, ভারত এখন ক্রিকেটকে রাজনীতির অস্ত্রে পরিণত করছে। মোস্তাফিজুর রহমানের ঘটনা দেখিয়ে দিয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক ক্রিকেটকেও প্রভাবিত করছে। বিসিসিআইয়ের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনা বিরল। যে বোর্ড একসময় এশিয়ান ক্রিকেটের নিয়ামক ছিল, আজ সেই বোর্ড আন্তর্জাতিক গণমাধ্যমের কৌতুকে পরিণত হয়েছে। এই নাটকের কেন্দ্রে থাকা মানুষটি তখন নীরব। কোনো সাক্ষাৎকার, কোনো মন্তব্য নয়, শুধু একটিমাত্র সিদ্ধান্ত। ঘটনার 3 দিন পর ছড়িয়ে পড়ল, মোস্তাফিজ পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছে। শিয়ালকোট ও হায়দ্রাবাদ দল তাকে অফার দেয়। পাকিস্তানের সংবাদপত্র ডন শিরোনাম করে, ভারত অপমান করেছিল, পাকিস্তান সম্মান দিল। ঢাকায় মানুষ উচ্ছ্বসিত। যে খেলোয়াড়কে বাদ দিয়ে ভারত ভেবেছিল তাদের রাজনৈতিক জয় হলো, সে এখন বাংলাদেশের গর্বের প্রতীক। মোস্তাফিজের মুখে কোনো প্রতিশোধ নেই, কিন্তু তার নীরবতা ছিল বার্তার মতো। সম্মান কেনা যায় না, সেটা অর্জন করতে হয়। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটা ছিল ভারতের অহংকারের ফল। বাংলাদেশের প্রতিক্রিয়া সম্মান ছাড়ার সম্পর্ক নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় খুলে দিল। ভারত ভেবেছিল ক্রিকেট তাদের কূটনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, কিন্তু সেই ক্রিকেটই এখন তাদের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক বোঝা। এই ঘটনায় প্রমাণ করেছে ছোট দেশ মানেই দুর্বল নয়, আর বড় দেশ মানেই সম্মান পাবে এমন নয়। ইতিহাসের নিয়ম বড় সহজ, যে অন্যের মর্যাদা পুড়িয়ে আলো জ্বালাতে চায়, তার নিজের হাতই একদিন সে আগুনে পুড়ে যায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাতের খেলা শেষ, বাংলাদেশের জয়। গ্যালারিতে পাকিস্তান ও বাংলাদেশি দর্শক একসাথে পতাকা ওড়াচ্ছে। মোস্তাফিজ মাঠে হাঁটছেন ধীরে, হাতে বাংলাদেশের পতাকা, চোখে শান্তি। মাঠের ওপারে ক্যামেরা ফোকাস করছে তাদের মুখে। পাকিস্তানি ধারাভাষ্যকারের কণ্ঠ ভেসে আসে, আজ শুধু বাংলাদেশ না, গোটা দক্ষিণ এশিয়া একটা শিক্ষা পেল, অহংকার নয়, সম্মানই সত্যিকারের শক্তি। স্টেডিয়ামের আলো নিভে যায়, তবু বাতাসে রয়ে যায় এক প্রতিধ্বনি, যে অন্যকে ছোট করে সে নিজেই ছোট হয়ে যায়। ঢাকার আকাশে তখন ভেসে ওঠে লাল সবুজের ছায়া, আর ইতিহাস নিজেই ফিসফিস করে বলে, ভারত বোমায় লাথি মেরেছিল, কিন্তু বিস্ফোরণটা ঘটেছে তার নিজের বুকের ভেতর।